অফিসার চ্যাটার্জির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর রাখা ফাইলটা সশব্দে বন্ধ করলেন এবং রাজবন্দির উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে নিজের মনেই এক অদ্ভুত শ্রদ্ধা অনুভব করলেন। কারণ সমাজের তথাকথিত নিয়ম আর বাধার দেওয়াল টোপকে একটা মেয়ে যখন বেঙ্গল মেডিকেল কলেজে সুযোগ পায় তখন তার লড়াইটা সাধারণ থাকে না। অথচ তার স্বামী হারান সিকদার যেভাবে চিৎকার করে নিজের অধিকার ফলানোর চেষ্টা করছে তাতে স্পষ্ট যে সে রাজবন্দির সাফল্য নয়, বরং তাকে নিজের আয়ত্তে রাখতে বেশি আগ্রহী। অফিসার এবার হারান সিকদারের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেখুন হারানবাবু, আপনি যে অভিযোগ করছেন তার কোনো ভিত্তি নেই। কারণ একজন প্রাপ্তবয়স্ক নারী, তিনি বিবাহিত হন বা না হন, কোথায় থাকবেন বা কোথায় পড়াশোনা করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আপনি যেভাবে বারবার মিথ্যে কথা বলছেন তাতে হিতে বিপরীত হতে পারে। রাজবন্দী এবার ধীরস্থির কণ্ঠে বলতে শুরু করল, স্যার, আমি যখন প্রথম ডাক্তারি পড়ার সুযোগ পাই তখন গ্রাম থেকে রোজ যাতায়াত করতে গিয়ে আমার দিনরাত শেষ হয়ে যাচ্ছিল। বই খোলার সময় পেতাম না, আর উনি সারাক্ষণ আমাকে ঘরের কাজে ব্যস্ত রাখতেন। এমনকি পরীক্ষার আগের রাতেও আমাকে জোর করে রান্না করতে বসানো হতো। তখন মিস্টার চ্যাটার্জি, যিনি আমার বাবার পরিচিত এবং এই শহরের একজন বিশিষ্ট মানুষ, তিনি এগিয়ে এসে আমাকে হোস্টেলের ব্যবস্থা করে দেন যাতে আমি শান্তিতে পড়াশোনা করতে পারি। কিন্তু হারানবাবু সেটা সহ্য করতে পারছেন না। ওনার ধারণা আমি শহরের বাতাসে নষ্ট হয়ে যাচ্ছি। আসলে উনি ভয় পাচ্ছেন আমি ডাক্তার হয়ে গেলে ওনাকে আর মান্য করব না। হারান সিকদার তখন রাগে ফেটে পড়ে বলল, ওসব বড় বড় কথা রেখে দাও অফিসার। শোনেন, এই চ্যাটার্জি বাবু ওকে ফুসলিয়ে নিয়ে এসেছে। ও গ্রামের মেয়ে, গ্রামেই ভালো ছিল। ডাক্তার হয়ে ও কি করবে শুনি? লোকের সেবা করবে নাকি নিজের বিলাসিতা খুঁজবে? আমি বলছি চল আমার সাথে, রাজবন্দি আজই তোকে নিয়ে আমি গ্রামে ফিরব, দেখি কার কত সাহস তোকে আটকায়। অফিসার এবার গর্জে উঠে বললেন, সাবধান হারানবাবু, থানার ভেতর দাঁড়িয়ে হুমকি দেবেন না একদম। আপনি যদি মনে করেন জোর করে কাউকে নিয়ে যাবেন তাহলে অপহরণের দায় আপনাকে এখনই হাজতে ভরব। মিস্টার চ্যাটার্জি এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তিনি এবার শান্ত গলায় বললেন, দেখুন অফিসার, রাজবন্দি শুধু একজন মেধাবী ছাত্রী নয়, ও আমাদের আগামীর সম্পদ। ওর মতো মেয়েদের যখন সমাজ এভাবে টেনে নিচে নামাতে চায় তখন আমাদের মতো মানুষের দায়িত্ব ওদের পাশে দাঁড়ানো। হারানবাবু, আপনি যদি সত্যিই রাজবন্দিকে ভালোবাসতেন তাহলে ওর সাফল্যে গর্বিত হতেন, কিন্তু আপনি তো শুধু ওকে দাসী বানিয়ে রাখতে চান। অফিসার রাজবন্দির দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনি নির্ভয়ে আপনার পড়াশোনা চালিয়ে যান। যদি এই লোকটা বা ওর কোনো লোক আপনাকে হোস্টেলে গিয়ে বিরক্ত করে তবে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা কড়া ব্যবস্থা নেব। রাজবন্দি কৃতজ্ঞতা জানিয়ে উঠে দাঁড়াল এবং হারান সিকদারের দিকে শেষবার তাকিয়ে বলল, যে সম্পর্ক মানুষের স্বপ্নকে সম্মান দিতে জানে না, সেই সম্পর্কের বোঝা আমি আর বইতে পারব না। আমি ডাক্তার হব, কারণ এটাই আমার পরিচয়। হারানবাবু, আপনি আজই গ্রাম ফিরে যান এবং ভুলে যান যে আপনার কোনো অধিকার আমার ওপর আছে। এই কথাগুলো বলে রাজবন্দি দ্রুত পায়ে থানা থেকে বেরিয়ে গেল। তার পরনে থাকা সাধারণ শাড়ির আঁচলটা বাতাসে উড়ছিল, ঠিক যেন বিজয়ী কোনো পতাকার মতো। মিস্টার চ্যাটার্জিও তার পিছু পিছু বেরিয়ে গেলেন, আর হারান সিকদার রাগে গজগজ করতে করতে থানার বেঞ্চে বসে রইল। অফিসার নিজের মনেই হাসলেন এবং কনস্টেবলকে ডেকে বললেন, রাজবন্দি ম্যাডামের হোস্টেলের ঠিকানায় আজ থেকে যেন সিভিল ড্রেসে নজরদারি রাখা হয়, কোনোভাবে যাতে হারান সিকদার বা তার লোকজন ওখানে ঝামেলা না করতে পারে। কারণ শহরের আলো যখন কোনো অন্ধকার গ্রামের মেয়েকে পথ দেখায় তখন সেই আলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পরবর্তী কয়েক মাস রাজবন্দি জানপ্রাণ দিয়ে পড়াশোনা করতে শুরু করল। তার হোস্টেলের ছোট্ট ঘরটা বইপত্রে ভরে উঠল। সে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির কঠিন সব শব্দের ভেতর নিজের মুক্তি খুঁজে পেল। কলেজের চত্বরে সাদা অ্যাপ্রন পরে যখন সে হাঁটত তখন তাকে দেখে কেউ বিশ্বাস করত না যে কদিন আগেও তাকে গ্রামের এক সংকীর্ণ ঘরে বন্দি থাকতে হয়েছিল। মিস্টার চ্যাটার্জি মাঝে মাঝে খোঁজ নিতেন এবং তার পড়ার জন্য প্রয়োজনীয় দামি বইগুলো কিনে দিতেন। রাজবন্দি অবশ্য কোনোদিন সেগুলো দান হিসেবে নেয়নি। সে প্রতিজ্ঞা দিয়েছিল ডাক্তার হয়ে প্রথম উপার্জনের টাকা দিয়ে সে সব শোধ করে দেবে। সময় আপন গতিতে বয়ে চলে এবং রাজবন্দির লড়াই তাকে ধীরে ধীরে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। সে বুঝতে পারে তার এই সাফল্য শুধু নিজের জন্য নয়, বরং গ্রামের সেই অজস্র মেয়ের জন্য যাদের স্বপ্ন দেখার অপরাধে ঘরবন্দি করে রাখা হয়। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে পড়াশোনা শেষ করে সে আবার ওই গ্রামে ফিরবে, কিন্তু সেদিন সে আর কারো স্ত্রী হয়ে নয়, বরং গ্রামের মানুষের পরম আশ্রয় এক ডাক্তার দিদিমণি হয়ে ফিরবে, যার হাতে কোনো শাসন থাকবে না,
থাকবে শুধু আরোগ্যে দান করার জাদু। হারান সিকদার অবশ্য দমে যাওয়ার পাত্র ছিল না। সে গ্রাম থেকে লোক জড়ো করে রাজবন্দির নামে কুৎসা রটাতে শুরু করল। কিন্তু গ্রামের বাকি মেয়েরা, যারা রাজবন্দির সাহসিকতার গল্প শুনেছিল, তারা এবার গর্জে উঠল। তারা হারানকে পরিষ্কার জানিয়ে দিল, রাজবন্দি যদি ডাক্তার হয়ে গ্রামে ফেরে, তবে তারাই তাকে সবার আগে সম্মান দেবে। হারানের একাধিপত্যের দিন ফুরিয়ে আসছে। রাজবন্দি যখন জানতে পারল গ্রামের মেয়েরা তার পাশে দাঁড়িয়েছে, তখন তার চোখে জল জ্বলে এলো। সে বুঝল, লড়াইটা সে একা লড়ছে না, হাজার হাজার না বলা কথা এবার ভাষা পাচ্ছে। হোস্টেলের জানলা দিয়ে রাতের কলকাতার আলো দেখতে দেখতে রাজবন্দি ভাবল, একদিন এই আলোর রেখা গ্রামের ঘরে ঘরে পৌঁছাবে, যেখানে কোনো মেয়েকে আর মিথ্যে অভিযোগের তীরে বিদ্ধ হয়ে থানায় গিয়ে দাঁড়াতে হবে না, বরং তারা বুক ফুলিয়ে নিজেদের স্বপ্নের কথা বলতে পারবে। অফিসার সেদিন রাজবন্দিকে দেখে যে অনুপ্রেরণা পেয়েছিলেন, তা তার মনে গেঁথে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন, আইনের চেয়েও বড় এক শক্তি মানুষের ইচ্ছা শক্তি, যা কোনো লোহার গারদ বা সমাজের মিথ্যে সংস্কার দিয়ে আটকে রাখা সম্ভব নয়। রাজবন্দি যখন তার প্রথম সেমিস্টার পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল, তখন মিস্টার চ্যাটার্জি মিষ্টির প্যাকেট নিয়ে তার হোস্টেলে গিয়ে বললেন, আজ তোমার বাবার খুব গর্ব হতো। রাজবন্দি মুচকি হেসে বলল, আমার লড়াইটা তো কেবল শুরু হলো আঙ্কেল, আমাকে অনেক দূর যেতে হবে। এই সমাজকে দেখাতে হবে যে একটা মেয়ে শুধু ঘরের কোণে প্রদীপ জ্বালাতে জানে না, সে প্রয়োজনে দাবানল হয়ে সব অন্যায় পুড়িয়ে ছাই করে দিতেও জানে। রাজবন্দির এই অগ্রযাত্রা চলতে থাকল, আর হারান সিকদারের মিথ্যে অভিযোগগুলো ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল। কারণ সত্যের জয় যেমন অবধারিত, তেমনি প্রতিভার বিকাশও অপ্রতিরোধ্য। একদিন রাজবন্দি নামের সেই সাধারণ মেয়েটি হয়ে উঠবে ডক্টর রাজবন্দি, আর সেদিন গোটা রাজ্য তার সাফল্যের কথা জয়গান গাইবে। থানায় শুরু হওয়া সেই অশান্ত বিবাদের সমাপ্তি হল এক উজ্জ্বল সম্ভাবনার হাত ধরে, যেখানে ভয় নয়, জয় হলো এক অদম্য জেদের। এবং রাজবন্দির জীবনের নতুন অধ্যায় রচিত হল সাদা অ্যাপ্রনের পবিত্রতায়, যা তাকে এক অনন্য সম্মানের আসনে বসালো এবং তাকে বুঝিয়ে দিল যে নিজের অধিকার আদায় করে নিতে হয়, কেউ তা হাতে তুলে দেয় না। রাজবন্দি এখন আর কারোর স্ত্রী পরিচয়ে আবদ্ধ নয়, সে নিজের পরিচয়ে ভাস্বর, এবং আগামীর প্রতিটি পদক্ষেপে সে প্রমাণ করবে যে শিক্ষা আর সাহস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব।